কথা মনে পড়ে ইয়া হাতে মারবো না ভাতে মারবো না পানিতে মারবো এখন দেখি আম করে পানিতেও মারে হাতেও মারে ভাতেও মারে এখন আম করে সবভাবেই মারতেছে আবার এখন দেখলাম আন্তর্জাতিক বাজারে চালের দাম 24.19% কমলেও বাংলাদেশের বাজারে 7.14% বেড়েছে তো ইউনূস শুধুমাত্র 666 কোটি টাকা নিতে আসে নাই পাশাপাশি সে বাংলাদেশ থেকে 53 বছরে যা নিতে পারে নাই সেটাও নিয়ে যাবে এবং নিয়ে কি করবে পাকিস্তানকে স্বাবলম্বী করবে বা সে স্বাবলম্বী হবে আমরা শুনতেছি সেফ এক্সিট খুঁজতেছে শেখ হাসিনা বলছে কোনো প্রকারে এক্সিট দেওয়া হবে না তাকে ওই যে আপনারা আমার যে 300 কোটি টাকা দিছে ওই 300 কোটি টাকার চার কাপ দেখছেন কত সুন্দর এটা হীরাতে বানানো হ্যাঁ আমি একজনের জিজ্ঞেস মানে পাকিস্তানের বিরুদ্ধে কিছু বললে আমাদেরকে এসে বলে আমরা ভারতের দালাল কিন্তু আমরা ভারতের নামও নেই না তারা সারাদিন যতবার নাম নেই এই কথার মাধ্যমে কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাস সে মাত্র মুক্তি দিল শুনলাম আজকে আর আজকে ওনাকে মুক্তি দিল তাহলে কি ওনাকে আটকে রেখে ওনাকে আটকে রেখে ভারত থেকে চাল ডাল খেলো এতদিন মনে হয় চাল ডাল খাওয়ার জন্য মনে হয় আজকে আপনাদের মন খুলে প্রশ্ন করেন কি প্রশ্ন করতে চান আর কি মানে কি অপরাধ আর করলে আর কি আপনাদেরকে সারপ্রাইজ দিলে তার পদত্যাগ দাবি করবেন এটা আপনাদের কাছে প্রশ্ন না এরা করবে না এরা এখন ধ্বংস করে দিছে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে গেছে আবার গার্মেন্টস শিল্পের উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিছে তারপরে আবার পোশাকের মধ্যে আমরা মার্কেটে গেলে কাপড় চোপড় গেলে সেখানে বাড়তি ট্যাক্স দিতে হবে বাইরে খেতে গেলে বাড়তি ট্যাক্স দিতে মানে আমাদেরকে কোনটা আশা করে ফেলতেছে জনগণকে তার নিজের ট্যাক্স মওকুফ করায় ওগুলো আমগোর উপর চাপাই দিছে আর কি হ্যাঁ 6,666 কোটি টাকা নিল আমাদের উপরে 12,000 কোটি টাকা চাপিয়ে দিছে সে তারা যে জুলাই আন্দোলনে যত চুরি মানে দেশীয় সম্পদ যেগুলো নষ্ট করছে সেগুলো জরিমানা দিতে হবে না ওগুলো এখন কামাই করে নিচ্ছে তারপরেও কি শেষ রক্ষা হবে তাদের আমার তো মনে হয় না আচ্ছা ওরা নাকি ইতালি যাওয়ার সম্ভাবনা আছে আমেরিকা সম্ভাবনা ছিল সেটা এখন শেষ কানাডা তাদের যে মতো টিপ দিয়ে মেরে ফেলবে তাদের যে কাটাতার শুধু কি চুরি করে চোরে এই জন্য কাটাতার দিচ্ছে আপনার মনে হয় না এই যে এদেরকে ছিপ দিয়ে ধরার জন্য যাতে পালাইতে না পারে আওয়ামী লীগের নেতারা তো কিছু কিছু পালাইতে পারছে আবার কিছু ধরা ইচ্ছা করে নাটকীয় ভাবে ধরা দিয়েছে এরা ধরা নিজের ইচ্ছায় দিছে সেনাবাহিনীর বা কোনো একটা প্রশাসনের কারো কোনো প্ররোচনায় তারা নিজের ইচ্ছায় বিভিন্ন জায়গায় নাটকীয় ভাবে ধরা দিচ্ছে তারা পালায় যায় নাই এটা প্রমাণ হয়েছে ব্রিগেডিয়ার সাকর সাহেব বলেছেন মানবিকতা দেখানোর জন্য যে তারা মানবিক ভাবে আসামি ধরেছে ওইটা বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় পালানোর নাটক দেখানো হয়েছে অথচ তারা প্রত্যেকে যার যার বাড়িতেই ছিল আচ্ছা প্রশ্ন একটা চলে আসছে আমার প্রশ্ন ফরিদ ভাইয়ের কাছে ফরিদ ভাই একটা ইউটিউব চ্যানেল খুলেছে সেখানে নিজে নিজে কথা বলে আচ্ছা বলে তারপরে বলে কোন অতিথি আনে না তাই মনে হয় ওনার আইডিতে বা পেজে ভিউ হয় না না ভিউ তো প্রচুর হয় এটা কি বললেন তো প্রচুর না আমার এখানে আমার নতুন আইডি তো আর একটু পুরাতন হোক আর একটু রিচ হোক তারপর নিয়ে এক্সপার্ট না তো উনি এই জন্য অন্য কাউকে নিতে পারে না নিলে তো সবার প্রথমে আমিই যেতাম রাইট আপনার সুন্দর আপনার উত্তরটা আমার পছন্দ হয়েছে এবং এটাই সঠিক তাদের বলবেন নির্বাচন হলে আওয়ামী লীগ কয়টা সিট পাবে একজন প্রশ্ন করছে মানে নির্বাচনটা কখন হবে দ্যাটস ইম্পর্টেন্ট এখন হবে না 6 মাস পরে না 3 মাস পরে না 1 বছর না 2 বছর এটা বললে আমরা একটা কাছাকাছি কথা বলতে পারবো যদি এখনো হয় একটা ভয়েস ভাইরাল হলো একটু আগে দেখে আপনাকে মনে পাঠাইছি
ওটার মধ্যে বলছে আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া এই দুইটা দল ছাড়া দেশের কথা কেউ চিন্তা করে না, অন্যগুলো সব হচ্ছে অমানুষ। খালেদা জিয়া যদি এটা বলে থাকে, আমার ভালো লাগে ভাই, ওর কি ওনার কিছু কথাবার্তা আমার ভালো লাগে। খালেদা জিয়া এটা বলে থাকলে ঠিকই বলছে, খালেদা জিয়া এটা বলে থাকলে ঠিকই বলছেন, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আপনার পাঠানি কোথায় যেন দিলাম। তারপরে এখন উনি নাকি লন্ডনে সোজা হয়ে দাঁড়াইছে, এটা তো আশ্চর্য ব্যাপার। লন্ডনে সোজা হয়ে নিজের পায়ে দাঁড়াই গেছে। যাই হোক, মানুষ একটু নিরাপত্তা পেলে, স্বাধীনতা পেলে একটু সুস্থতা বাড়ে, এটা জানি। আমরাও চাই তিনি দ্রুত সুস্থ হন। আচ্ছা, আবার দেশে হাল ধরুক। তো আরেকদিকে তো শেখ হাসিনা আপাও চলে আসবেন 19 তারিখে শুনলাম, আপনার কি মনে হয়? 19 তারিখে আসবে কিনা জানি না, তবে আসবেন, এটা ঠিক। উনি আসবেন এটা ঠিক। আরব বসন্তের পরে কোন বসন্ত হয় ভাই? এবার কোন বসন্ত হবে? এইবার বাংলা বসন্ত হবে। এই তো পয়েন্ট আসছে, এবার অরিজিনাল বসন্ত হবে, অরিজিনাল বসন্তে আসবে। শুনেন, এই যে দুষ্ট লোকেরা বলে আপনি আমার শ্বশুর বাড়ির লোক, আজকে আরো ড্রেস অটো মিলে গেছে, কাছাকাছি হয়ে গেছে, এবার তো তারা সত্যি সত্যি বিশ্বাস করবো আপনি আমার শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ ঠিক, তো ওই 300 কোটি টাকা থেকে, ওই যে 300 কোটি টাকা আমি পাইছি। একজন কি লিখছে, 1 বছর পর আওয়ামী লীগ কয়টা সিট পাবে? আর ফরিদ দাদা আমার টেক্সট দেখবেন প্লিজ। আচ্ছা দেখবো। আপনি কি নামে আছেন? আফসানা আক্তার। আচ্ছা ধন্যবাদ। আপনি 1 বছর পর যদি নির্বাচন হয় তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আওয়ামী লীগ জিতেও যেতে পারে, আর না হলেও শক্তিশালী প্রধান বিরোধী দল হবে। আমার প্রশ্ন হলো, জামাত আর বিএনপি যদি নির্বাচন হয় তাহলে কি হতে পারে? অন্য দল নাই মনে করেন? বুঝি নাই, আবার বলেন। জামাত আর বিএনপি নির্বাচন মনে করেন, আমরা মনে করলাম যে অন্য কোনো দল নাই, তাহলে কোন দল জিততে পারে? জামাত তো উড়ে যাবে, 4-5টা সিট পাবে, সব আসন বিএনপি নিয়ে নিবে। জামাত বড় যে 3টা থেকে 4টা আসন পাবে, হাল যতই পারো। ওই যে বালা জাহারিরে মনে করছে না 20 লাখ লোক হয়, ওই যে দেখেন জুতা মারছে, থুতু দিছে, বোতল দিয়ে ঢেলাইছে, এলাকা ছাড়া করছে, ভোট এরকমই দিবে। মানে আমাদের এলাকায় জামালপুরে ভাষায় বলে হুসা দিয়ে, হুসা বুঝেন, যেটা দিয়ে ময়লা ফালা, হুসা দিয়ে ভোট দিব। এর আগে একটা কথা বলছিলেন না, বা ব্রিটিশরা এসে বলছিল না যে ঢাকা শহরের সদরঘাটে বসে কি ব্যাপার, সকালে নদীর ঢেউ একদিকে যায় আবার বিকেলে অন্যদিকে যায়, এদেশে মানুষ তাহলে এরকম হবে? এটা কিন্তু অবশ্যই। আচ্ছা আপনি দেখলাম তারা মাথায় করে জামাই আদর করে মানে প্রেসিডেন্টের মর্যাদা নিয়ে গেছে। তার পরক্ষণেই তার ওই মাহফিলে কিছু গন্ডগোল হয়েছে, চুরি ছিনতাই অনেক কিছু হয়েছে, কিন্তু ওইখানে প্রচুর চুরি হয়েছে এইসব লোকের কারণে। বুরকাওয়ালা মহিলা পর্যন্ত ধরা পড়ছে চুরির মধ্যে। 2000 তো জিডি হয়েছে, তার মানে কি আর 3 গুণ ধরেন 6000 চুরি হয়েছে। না, ওরা তো ইতিহাস করে। শুনেন, জামাত মানেই তো ইতিহাস ব্রেক করবে। যেমন ওই যে জামাতিরা বলে সিলেট থেকে লাঠিগুতা খেয়ে পালাইছে, এদের বলে লাখ লাখ লোক, এদের নাকি লাখ লাখ লোক লাঠিগুতা খাইলো। অন্য তারা আওয়ামী লীগ যায় নাই, অন্য তো ছাত্রলীগ যায় নাই, অন্য তো আপনি জান নাই, আমি জানাই, অন্য তো আমান ভাই যায় নাই, তাই না? অন্য তো আসাদ নূর যায় নাই, অন্য তো মুফতি মাসুদ যায় নাই, তাই না? তসলিমা নাসরিনও যায় নাই। মাহফিল থেকে তারা লাঠিগুতা পানির বোতল দিয়ে ঢেলে রাখা যায়। বাংলাদেশে কোন একটা নাস্তিকদের মঞ্চ হইলো, সমাবেশ, একদম ঘোষণা দিয়ে, কোনো ডর ভয় নাই, তাহলে তাদের যে কয় লাখ লোক বেশি হবে? একটা ভালো কথা বলছেন তো আপনি, আসলে কিন্তু সত্য। যদি সত্যি নিরাপত্তা থাকে তাহলে কিন্তু মৌলবীদের সাথে নাস্তিকদের বক্তব্যের লোক বেশি হবে, একটা হইলেও বেশি হবে। আমি আশা করি দ্বিগুণ হবে, কিন্তু একটা হইলেও বেশি হবে। আল-আজহারের যদি 2 লাখ হয়, আশ্চর্য প্রদীপ হিসেবে মানুষ চিন্তা করে যারা বুঝে না এই অর্থ কি। আমি একবার দেখতে হলে আসবে নাস্তিকটা কেমন। তসলিমা নাসরিন যদি সিলেট মাঠে যায়, তসলিমা নাসরিন যদি যশোরে যায়, তসলিমা নাসরিন যদি ঢাকায় কোনো বক্তব্য দিতে যায়, আমি নিশ্চিত এদের চেয়ে বেশি লোক হবে। আমি নিশ্চিত 3 গুণ হবে। হ্যাঁ, আমি নিশ্চিত। গালি দেওয়ার জন্য হলো আসবে না, না গালি দিবে না, যদি ওইখানে যাওয়া। হ্যাঁ, পক্ষে তো লোক কম, বিপক্ষেরই তো বেশি। পক্ষে যদি থাকে 10 জন, 90 জন তসলিমা নাসরিনের দেখতে আসবে, 90 জন, এবং মৌলবীরাই বেশি আসবে, মৌলবীরাই বেশি আসবে, তাদের ছাত্ররা বেশি। ধরেন এদের কোনো ক্ষমতা নাই আঘাত করার, আক্রমণ করার, কিন্তু শুনবে, শুনে বাসায় গিয়ে মন্তব্য করবে। অবশ্যই, এবং পজিটিভ ভালো মন্তব্য করবে। আপনি নিশ্চিত থাকেন, যদি এই দেশ
এই দেশে যদি সঠিকভাবে তসলিমা নাসরিনকে বক্তব্য দিতে দেয়, তাইলে আমি শিওর মৌলবীদের সাথে তার আপনি বললেন 3 গুণ, আমি অন্তত আশা করি দ্বিগুণ হবেই। তসলিমা নাসরিনের সাথে যদি আমরা ইউনূসের তুলনা দিতে যাই, তাহলে ইউনূসের কি কি যোগ্যতা দরকার? তসলিমা নাসরিন যে লিখিত তসলিমার আসন জিন্দেগিতে ডক্টর ইউনূসকে ইউনূসের বাপেও নিতে পারবে না। সে পৃথিবীতে সে 3টা ডক্টরেট পার্সু করা না, নোবেল প্রাইজ তো ওই ক্লিনটনের সুপারিশ করছে, পেয়ে গেছে, ওটা আপনিও পাইতে পারেন, আমিও পাইতে পারি, আকাম কুকাম করলেও এখন নোবেল প্রাইজ পাওয়া যায়, ঠিক আছে? তো তসলিমা নাসরিনের 3টার নাকি 4টা ডক্টরেট। তারপরে তার যে পৃথিবীতে তিনি সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে অন্যতম, তিনি বিশ্ব নাগরিক যারা তাদের পাসপোর্ট যখন দেওয়া হয়, সনদ দেওয়া হয়, তিনি সেখানে জাজ থাকেন, প্রধান অতিথি থাকেন, এগুলো হয়ে দেখাক না ইউনূস। তসলিমা নাসরিন স্রোতের বিপরীতে যুদ্ধ করা মানুষ, আর ইউনূস হচ্ছে নাস্তিক হয়ে মৌলবীদের পক্ষে হাউকাউ করার লোক। তো কার সাথে কি তুলনা হবে? প্রশ্নই আসে না। তসলিমা নাসরিন তার সকল যোগ্যতা, তসলিমা নাসরিন কাউকে শোষণ করে নাই, কিস্তি তুলে কারো পরিবার ধ্বংস করে নাই। কিস্তি কোনো মানুষকে কিস্তি মানে কি? এই কিস্তি ইউনূস না তো সে। তসলিমার সাথে ইউনূসের তুলনা হইতে পারে না, প্রশ্নই আসে না। তসলিমা নাসরিন অনেক উপরে, এটা আমি তারকে পছন্দ করি বলে না। আমি কেন বললাম? আপনাকে তো বললামই, সেগুলো তার অর্জন। আর ডক্টর ইউনূসের হচ্ছে শোষণ, আর হচ্ছে ওই বাইপাস সার্জারি করে যেভাবে রোগ ভালো হয় ওইভাবে সে নোবেল প্রাইজ পেয়েছে। এখন পরিষ্কার যে তার নোবেল প্রাইজ যে, আপনিই বলেন, আপনাকে যদি আজকে প্রধানমন্ত্রী আপনাকে প্রধান উপদেষ্টা হইতে হবে না, আপনাকে যদি বাণিজ্য মন্ত্রী বানাইতো কালকে এই ইউনূসও, আপনি 80 টাকা কেজি চাল খাওয়াইতেন জনগণরে, আপনি বলেন, আপনার আমার যেটুকু সাধারণ বুদ্ধি আছে, এই বুদ্ধিতে আমরা অন্তত 80 টাকা কেজি মোটা চাল খাওয়াইতাম না, এটা গ্যারান্টিড। এটা গ্যারান্টি দিতে পারো, বিশ্বাস নয় আপনারা আমারে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেখ, আপনারা আমার যৌথভাবে দেখ, আমি দেখাই দেই কিভাবে এই 80 টাকার চাউল কিভাবে 40 টাকা 50 টাকায় আসে, 60 টাকার চেয়েও কমবে। কিন্তু এরা কেন পারে না? কারণ এরা হচ্ছে মেন্টালি, এরা হচ্ছে এনজিওবাদী, এরা এনজিওর দোকানদার। এরা কিভাবে দেশের উপকার, তাদের তো ইচ্ছাই নাই। এরা 2 দিন পরে পালাবে, ইউনূস তো জানে কালকে হার্ট অ্যাটাক করে মারা যাবে। ও দেশের জন্য। আচ্ছা শুনেন, এই দেশের সাথে আপনার আপনি কি বললেন, ওর হার্ট আছে? ভালো কথা বলছেন, তোর মধ্যে হার্ট নাই, হার্ট থাকলে দেয় না। ওর হার্ট থাকলে তো বাংলাদেশে জন্ম নিয়ে বাংলাদেশের সাথে বেমানি করতো না। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড। আমি আপনার সাথে একমত। সবাইকে ভালোবাসুক বা না বাসুক, আমি এই মাটির আকাশ বাতাস ফসল খেয়েছি, অক্সিজেন নিয়েছি, আমি এই মাটির সাথে বেমানি করব? এটা কোনো মানুষের পক্ষে, হার্ট আছে এরকম মানুষের পক্ষে সম্ভব না? আপনি চমৎকার কথা বলছেন, এটা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। আমি মনে করি স্কুল কলেজের ফার্স্ট বয় হইলেই যে সে সমাজের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে, তা হয় না। ডক্টর ইউনূস তার প্রমাণ। সে দেখেন, তার সন্তান এই দেশের নাগরিক না, তার 2 স্ত্রী কেউ বাংলাদেশের নাগরিক না, একজন ভারতীয়। আমি জনতার উদ্দেশ্যে বলি, ডক্টর ইউনূসের 2জন স্ত্রী, একজন রাশিয়ান আর একজন ভারতীয়। ভারত বয়কট করে, বউরে বয়কট করুক, ভারতীয়, তার শ্বশুর বাড়ি ভারতে, তার সন্তান আমেরিকান নাগরিক, খোদ ডক্টর ইউনূস আমেরিকান নাগরিক। তাহলে এই লোকের দ্বারা আপনি কি আশা করতে পারেন? এই লোকের দ্বারা বাংলাদেশে আপনি কি আশা করতে পারেন? প্রশ্নই আসে না। শেখ হাসিনার পুত্র একজন বিদেশিকে বিয়ে করছিল বলে বাংলাদেশে মৌলভী পাড়া, জামাতি পাড়ায় ঝড় উঠছিল, আর ডক্টর ইউনূসের মেয়ে কিন্তু মুসলমানই না, তারপর তার নিয়ে কেউ কথা বলে না, বরং অবস্থা রাস্তায় পুলিশের হাতে অ্যারেস্ট হয়। আমরা ওটা নিয়েও বলতে চাই না, আমরা তাও ওটা তার পার্সোনাল ব্যাপার, সে সমকামী কিনা, সে ধর্ম পালন করে কিনা, এটাও আমাদের তার পার্সোনাল ব্যাপার, আমরা তার স্বাধীনতাকে শ্রদ্ধা করি। কিন্তু তার মেয়ে লেসবিয়ান কিনা এটাও আমরা আলোচনায় আনবো না, কারণ এটা তার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু এখন এগুলো নিয়ে কেউ কথা বলে না, বুঝতে পারছেন? মানে একটু চিকনে মেরে দিলাম, কি বলেন? ঠিক আছে না? এত লজ্জা নাই তো? এই মৌলবীরা এখন সুদখুরের ওয়াজ পাল্টাই ফেলছে। এক দেখবেন আফসারি, তারপরে এই কি তারেক, এটা আমরা বলবো না। না না না, এটা তো আমরা বলি না, হুজুররা বলছে, আমরা বলছি। আচ্ছা, আপনি কোনোদিন বলছেন যে ইউনূস সুদখোর? হুজুররাই ওয়াজ করছে, আমরা কোনোদিন হুজুররা বলছে, গলা ফাটায় বলি না। এই আফসারি বলছে, আফসারি হুজুর বলছে, তারেক ট্রাক্টর বলছে, তাই না? আমরা বলি নাই তো? আমরা ভাই ভাই। হ্যাঁ, তাহলে এই যে এখন হুজুররাই আবার তারে মাথার তাজ বানিয়ে গেছে। শেখ হাসিনার এরা আম্মা ডাকছিল, এখন ইউনূসের আব্বা ডেকে এদের সুবিধা আদায় করতে চায়। পাবলিকের কাছেও এই ইউনূসের মতো পাবলিকের কাছেও মৌলবীদের চরিত্র ফাঁস হয়ে গেছে। এরা যে একটা ভণ্ড, হিপোক্রেট, বদমাইশ আছে। কি লিখছে প্লিজ আমার প্রশ্ন উত্তর দেবেন। ইলিয়াস সাংঘাতিক, এটা সাংবাদিক না, সাংঘাতিকের সাথে ডালিম নয়, তাকে বলবেন হুনি মেথড ডালিম বলতে হবে।
আর এই 5 আগস্টে পরিকল্পনা জড়িত ছিল আমার মনে হয় আপনার মধ্যে, হ্যাঁ নিশ্চয়ই এরা জড়িত ছিল, কোনো সন্দেহ নাই, আপনাদের সাথে আমি একমত। আমি জানি না শ্রুতি খান একমত কিনে ব্যাপারে আপনি বলেন। অবশ্যই মাস্টার প্ল্যান এই যে বলে মাহফুজ আলম হচ্ছে মাঠ কর্মী, তাকে মাঠে কাজে লাগাইছে। আমি আর আপনি কিন্তু এটা অ্যানালাইসিস করতাম যে তার পিছনে কেউ আছে, এই পর্দার আড়ালের লোকটাই কিন্তু সামনে আসছে। মাহফুজ আলম আন্দোলনের সবার হাতে মেজর ডালিমের বই দেখেছি, যারা হচ্ছে মানে স্নাইপারের নেতৃত্ব দিয়েছে। হ্যাঁ ঠিকই বল। এবং এরা হচ্ছে এদের মাঠ কর্মী বলছেন না, আর একটু ভাষায় বলি এরা হলো কামলা, এরা হলো লেবার, আর লেবার হিসেবে মাঠে নামছে। মাস্টার মাইন্ড ওরাই, আপনি ঠিকই বলেছেন। জি আচ্ছা, ওই যে ডালিমের এক আঙ্গুল কি হয়েছিল? ওইটা সে তো বলে যুদ্ধে নাকি কোনো কারণে সে আহত হয়েছিল, সেই জন্য ওরেই বলবেন। আমি তো মেথড ডালিম বলতাম, আপনাদের ভাবি আমারে বলছে ওরে মেথড ডালিম বললে মেথরে বেঁচে বলতে হবে খুনি মেথড ডালিম। মনে হয় না যে আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় না ওর বক্তব্য শোনার পর যে সে মুক্তিযোদ্ধাদের ভিতরে থেকে যে 30 লক্ষ গণহত্যার ভিতরে গণহত্যা করার জন্য পাকিস্তানিদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিত, কোথায় কোথায় বাঙালি আছে, কোথায় মুক্তিযোদ্ধারা আছে, সে তাদের এজেন্ট হয়ে কাজ করেছে। ভালো একটা পয়েন্ট তুলে ধরেছেন। এই মেজর ডালিম ওই ইন্টারভিউর জন্য তার আরো একবার ফাঁসি রায় দরকার তার বিরুদ্ধে। নিঃসন্দেহে নিঃসন্দেহে। এমনকি আপনি ঠিকই বলেছেন, শুধু এই খুনি মেথড ডালিম না, এর মতো আরো আর্মি অফিসাররা ছিল যারা বাংলাদেশের তথ্য, মুক্তিযোদ্ধাদের তথ্য পাচার করছে। এরা ভেতরে উপরে যখন দেখছে কোনো উপায় নাই মুক্তিযুদ্ধে না গিয়ে, তখন এরা পাকিস্তানের ISI এর অ্যাসাইনমেন্ট কার্যকর করার জন্যই তারা মুক্তিযোদ্ধা হয়ে গিয়েছিল, বাই চান্স মুক্তিযোদ্ধা। সেই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়, যদিও রাজাকাররা আজীবন রাজাকার। আপনি ঠিকই বলেছেন। তারা তো কখনো মুক্তিযোদ্ধা ছিলই না, তারা ছিল পাকিস্তানের বীর বিক্রম। হ্যাঁ হ্যাঁ, এরা আসলে এদের নামের সাথে বীর বিক্রম ব্র্যাকেটে লিখতে হবে। সে নিজে স্বীকারোক্তি দিল, আমরা 25 বছর ধরে ওনাকে মৃত্যু হত্যা করার জন্য প্রস্তুত ছিলাম, পরিকল্পনায় ছিলাম। তার মানে 22 বছর তিনি জেল খেটেছেন, আর 23 বছর উনি বাইরে ছিলেন। তাহলে ওনার যে মানে বেড়ে ওঠা রাজনৈতিক অঙ্গনে, কিশোর বয়স থেকে ছাত্রলীগে, মুসলিম ছাত্রলীগ অঙ্গন গঠন করা, ওই সময় যখন তিনি দেশের মানুষের পক্ষে কথা বলা শুরু করেছে, তখনই পাকিস্তানের চক্ষু শুরু হয়ে গেছে। তখন থেকে তাকে মেরে ফেলার পরিকল্পনা। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে যে ধরনের তথ্য দেয়, ভুয়া তথ্য, এগুলো তো সমস্ত ভুয়া। এটা তো তার ওই বক্তব্যে সবকিছু প্রমাণ করে, সমস্ত কিছু ভুয়া ওনার বিরুদ্ধে যেগুলো দেশদ্রোহী বক্তব্য দেয়। আমাদের সারা জীবন শেখানো হইল যে মেজর ডালিমের বউরে নিয়ে টানাটানি করছে বঙ্গবন্ধুর এক পুত্র, তার বিচার করছে দেখেন। ভালো একটা কথা মনে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি মেরে মুকাবাদ ছিন লিয়া। শুনেন, এরা কত বড় মিথ্যাবাদী দেখেন। এরাই প্রচার চালাইলো এতদিন যে বঙ্গবন্ধুর পুত্র মেজর ডালিমের বউনে টানাটানি করছে, অথচ তাদের মন চায় সেই খুনি মেথড ডালিম বলতেছে তার বউকে কিছু করে নাই, সেদিন সে উপস্থিতি ছিল না। এই যে চলে গেছিল ওই দিন। হ্যাঁ, তাহলে এই যে গুজব, সাক্ষী যারা, তাদের মধ্য থেকে একজন বলছে যে ওর বোন নিজেই চলে গেছিল ওদের সাথে। সেটা না, আমরা খুনি মেথড ডালিম নিজেই বলতেছে যে সেদিন বঙ্গবন্ধুর পুত্র উপস্থিত ছিল না। কি ব্যাপার? আপনার পিছনে থাকবে লিপস্টিক, আপনার পিছনে থাকবে ক্রিম, বই কেন? বই তো মানে জ্ঞানের প্রতীক। বাঙালি নারী তো গয়না প্রিয়, আপনার কোনো গয়না নাই। দুষ্ট লোকের আমার বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি তো কি বই নাকি, খালাতো বই নাকি, আপনি গয়না পড়েন না? অথচ আমার একটা আলমারি ভরা গয়না সবচেয়ে প্রিয়, কিন্তু আমি পড়ি না। হ্যাঁ সেটাই। আমি এও জানি যে ওগুলো আপনার মায়ের দিয়ে দেন, বোনেরে দিয়ে দেন, সেই খবর আমরা জানি, দিয়ে দেন, এই খবরও জানি, বুঝতে পারছি। ভাগ্যিস এখন আমি আপনাদের পাশে নাই, তাহলে হয়তো আমি কিছু ভাগ পাইতাম। হ্যাঁ না, একেবারে আমার বিবি সাহেব এরকম গয়নার প্রতি আগ্রহ কম, সেই জন্য কথাটা বললাম। যেহেতু বলছেন তসলিম নাসরিনের কথা, তা আমি কিছু স্মৃতিচারণ করি। আমি আসলে জানতাম না ওনার সম্পর্কে এত কিছু, কারণ আমাদের যে পরিবেশ, পরিবার, সমাজ তাদের সম্পর্কে জানতে দেয় না। তো ওনার বই পড়েছি আমি অনেক পরে, কিন্তু তারও আগে থেকে কিন্তু আমি কবিতা লিখি।
তো একটা সময় যখন ওনার কবিতা আমি সোশ্যাল মিডিয়াতে পাই, বই তো সহজে পাওয়া যায় না হাতের নাগালে, যখন বইয়ের মেলা হয় তখনই একমাত্র ওনার বই দুই একটা মানে একাডেমি যারা হচ্ছে কি বলে এটাকে প্রেস প্রকাশন তারা বিক্রি করে। তো গতবারের আগের বার 2 বছর আমি কয়েকটা বই সংগ্রহ করেছি ওনার এবং হুমায়ুন আজাদের স্যারের, ওদের বই সংগ্রহ করেছি। আর বঙ্গবন্ধুর উপরে, মুক্তিযুদ্ধের উপরে, বাংলাদেশের উপরে 53 বছর, তখন হচ্ছে 51 বছরের রাজনীতির বই কিনেছি। তো এগুলো আর মনে হয় ভবিষ্যতে ওরা থাকলে আর কোনদিন পাবো না। ভাগ্য ভালো যে এগুলো আমি কিনতে পেরেছি বা কিনে ফেলছি। তো একটা বই আমি কবিতার বই আমার ছোট বোনকে দিলাম পড়ার জন্য, ও বাড়িতে নিয়ে গেছে। ওই তো দেখে লেখা ভালোই, খুব সুন্দর লেখা, এখানে কোনো ভুল টুল নাই বা হচ্ছে কোনো বিদ্বেষ নাই, ভুল কিছু বলে নাই, তাহলে মানবিক কথা বলছে, আমার পড়তে সমস্যা, তার ভিতরটা হচ্ছে ফ্রেশ। সে তো বই নিয়ে হাঁটে, পড়ে, গাছের তলায় বসে মানে প্রকৃতিতে উপভোগ করে। এইটা দেখার পরে তো মনে করেন ওর উপরে আক্রমণ, পারিবারিক সামাজিক আক্রমণ শুরু হয়ে গেছে। ও তসলিমা নাসরিনের বই পড়ে, কত বড় সাহস। এখন আমি বললাম যেহেতু তাদের 99% তারা বুঝে না এই জিনিসটা, সেহেতু তার গোপনে পড়া উচিত ছিল, যেহেতু বাধা আসতেছে। তারপরে আমি আমার লেখার মানে আমার কবিতার যে অর্থ বা হচ্ছে অনুভব, একটা সময় ওনার কবিতার সাথে দেখি আমার মানে আমার চেতনা চিন্তার সাথে ওনার চেতনা চিন্তার শব্দচয়ন ভাবধারা অনেকটা কাছাকাছি, বুঝছেন, অনেকটা কাছাকাছি। তো এর আগে থেকেও অনেকে বলতো যে আপনার লেখা তো ওনার কাছাকাছি হয়, ওনার মতো মানে সর্বজনীন লেখা লেখে না উনি, যে আজীবন বেঁচে থাকবে, সেরকম করে আমিও চিন্তা করি। মানে বিশেষ বিষয়ের উপরে না, সার্বিক বিষয়ের উপরে, যেটা সবসময় বেঁচে থাকবে, আমাদের ভালো লাগবে, সহজ ভাষায় লেখা। উনি যেরকম সহজ ভাষা, এই চেতনাটা আমার মধ্যেও কাজ করে, যে সহজ ভাষায় মানবিক মেসেজ দেওয়া এবং সাবলীল ভাবে ফুটিয়ে তোলা, এই বিষয়গুলো আমিও খেয়াল রাখি। তো ওনার কবিতা আমি কিন্তু ওনার কবিতা বেশ কিছুদিন পরে ভিডিও টিডিও মেক করেছি, আরো আগে আপনার এই 2021 সালের দিকে নিয়মিত শুরু করেছিলাম। হুমায়ুন স্যারের কবিতা, তসলিমা নাসরিনের কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, এগুলো আমি রেগুলার পড়া শুরুও করেছিলাম। এই ফেসবুকেও আছে, অন্য পেজেও আছে আমার এখনো। তো ওনার সম্পর্কে বিভিন্ন জায়গায় যখন শুনি, এই আপনি মানে ও তো এরকম, আমি একবার দাঁতের ডাক্তারের কাছে গেলাম, ওরা আলোচনা করতেছে দুই ডাক্তার, ও ভালো না, এটা সেটা, খুব হাসি ঠাট্টা মজা নিচ্ছে। আমি পরে জিজ্ঞেস করলাম ওনার কয়টা বই পড়ছেন? একটাও না। ওরা কথা বলে না, বলে কেন? আমি অল্প পড়ছি, বেশি পড়ি। আমি বেশি পড়ি নাই, কিন্তু আমি দেখলাম উনি আপনাদের কথাই বলে, আপনাদের অধিকারের কথা বলে মানুষের আক্রমণের শিকার হলো, আর আপনি বসে মস্করা করেন। দুইটা কবিতা পড়েন, আগে দুইটা লেখা পড়ে, কিচ্ছু পড়ে নাই, কিচ্ছু জানে না, মস্করা করতেছে, হাসি ঠাট্টা করতেছে, এটা তাদের ক্রেডিট। যেমন এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম গুজব প্রচার করতে করতে স্বৈরাচার ফ্যাসিস্ট মুখে তুলে দিছে, অথচ বলতে পারলে মনে করে অনেক গৌরব, কিন্তু এটার পিছনে এটার ভাবধারা জানে না, এটা মানে এটার সারমর্ম জানে না, কিন্তু বলে যাচ্ছে। তো এই অবস্থায় তসলিমা নাসরিনকে ফেলছে আমাদের এই দেশের মানুষ। জি বলেন। মিউটে চলে গেছেন। যেহেতু তসলিমা আপার কথা বললেন, আপনি ছোট একটা কবিতা আবৃত্তি করে ফেলেন। তসলিমা আপা বের করে একটা শোনায় দেন। ওনার কবিতা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি কিন্তু তার আমার মেয়েবেলা বা অন্যান্য বই যেগুলো পড়েছি, তার বই আমি একটা কবিতার অনুষ্ঠানই করব, আমি আর আপনি কাল পরশুই করে ফেলবো, তখন ওনার কবিতা আমরা পড়বো। আপনার কবিতা নিয়ে আসবেন, আমারও দুই একটা পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কবিতার অনুষ্ঠানই করব, সেখানে আপনার আমার আর তসলিমা আপার কবিতা থাকবে। ভেরি গুড, ভালো একটা আইডিয়া করছে। যা বলছে, আমরা যে আলোচনায় ছিলাম, আমাদের যে মূল বিষয়বস্তু, যে এই ডক্টর ইউনূস মানে কি বাস দিলে এই দেশের জনগণ তার পদত্যাগ দাবি করবে বা মাঠে রাজপথে নামবে। আজকেও দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সচিবালয়ে ঢুকে পড়ছে, কি কারণে এখনো জানা যায়নি। আপনি কারণগুলো বলেন। আমি বলি, এই যে বাংলাদেশে যে হারে ট্যাক্স বৃদ্ধি করেছে, আপনি দেখেন মোবাইলে প্রায় মানে ভারতের 3 গুণ, ভারতে যে ট্যাক্স নেয় তার প্রায় 2.5 থেকে 3 গুণ বেশি ট্যাক্স ধরেছে এখন। তেল গ্যাসে দ্বিগুণেরও বেশি। ইলেকট্রিসিটি বিল বাড়ানোর প্রস্তাব আসছে। তারপরে ইভেন ওয়াসার যে পচা পানি খেলে জন্ডিস হয়, সে পচা পানিরও 30%
আগে না হয় আওয়ামী লীগের লোক ছিল, বুঝলাম, সব বাটপার ছিল, চোর ছিল, তাই না, সব ফ্যাসিস্ট ছিল, দুর্নীতিবাজ ছিল। 30% বাড়াইতে চাইতেছে, এমডি প্রস্তাব দিছে। তো এটা আসলে তো তারা প্রস্তাব দেয় না, প্রস্তাব কে দেওয়া হয়? ডক্টর ইউনূস গ্যাং। ডক্টর ইউনূস গ্যাং আবার কাদের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়? বিশ্ব ব্যাংকের চাপে। তো এরা তো বিশ্ব ব্যাংকের চাপ টিকাইতে পারে। আজকেরও তো খবর 20-এর নিচে আছে। কিসের বীজের নিচে? 2-3 আছে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, আরো কম, মানে খবরে এইটুকু দেখায় আর কি। আপনি যে কোনো, আপনাকে একটা জিনিস বলি, আপনার বাড়ির কাজের মেয়ে কিন্তু আমার লোক আছে, আমাদের ফোন দিলেই লোক আছে যারা বসে আছে। আপনার বাসার খবর কিন্তু আপনি এবং আপনার যে হাজবেন্ড তাদের চাইতে, এমনকি আপনার সন্তানের চাইতে কিন্তু আপনার কাজের মেয়েটা বেশি জানে কোথায় কি আছে নাই। কারেক্ট কথা ঠিক কিনা? আমি তো জিজ্ঞেস করি এটা ফোন দেই। হ্যাঁ, এমনকি আপনার কোন কাপড় কোথায় থাকে, কোন কাপড় 6 মাসে সবচেয়ে জানেন, আপনি জানেন না। তেমনি সাধারণ কর্মচারীদের জিজ্ঞেস করবেন যে কোনো মন্ত্রণালয়ে, আসল তথ্য বেরিয়ে যাবে। আপনি একজন লিফটম্যান আছে না, বাংলাদেশ ব্যাংকের লিফটম্যান, তার কাছে যে তথ্য পাবেন সাংবাদিকের কাছেও নাই। রিকশাওয়ালারা যে কি গালিগালাজ করে রে ভাই, গালিগালাজ তো দিবেই। শুনেন, এই যে তারা 6 মাসের বাড়িয়েছিল না সেনা আরে মেট্রো পুলিশে আর্মির যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আর তো ট্রেনিং নাই ওদের, দেশ চালানোর চিন্তা ভাবনা নাই, দেশ চালানোর ট্রেনিং লাগে না, দেশ চালানোর ট্রেনিং লাগে না। আপনিও দেশ চালান নাই, আমিও দেশ চালাই নাই, কিন্তু আপনারা আমারে যদি ওই দায়িত্ব দেওয়া হয়, আমরা বিচক্ষণতা আছে, যে বিচক্ষণতা আমার রাজনৈতিক তাতে বড় কথা আমাদের যেটা আছে সেটা হলো আমাদের দেশপ্রেম। এটা হলো আসল স্পিরিট। শুনেন, আপনার বাড়ির আপনার সন্তানকে কিন্তু আপনার অনেক আত্মীয়র চাইতে অনাত্মীয় আপনার সন্তানকে ভালোবাসা আপনি খেয়াল করবেন। খেয়াল করে দেখেন, 2-4 জন এমন আছে আপনার আত্মীয় না, কিন্তু তারা কিন্তু আপনার সন্তানকে খুব ভালোবাসা, আছে কিনা? তাহলে ভালোবাসার জন্য প্রথম দরকার কি? আত্মীয় হওয়া না, ভালোবাসাটাই দরকার। ভালোবাসার মতো একটা মন। দেশপ্রেম যখন আপনার ঠিক থাকবে না, আপনার ডক্টরেট হন বা না হন, বা ডক্টরেট হন, ডক্টর হলে আরো ভালো। মনে করেন একটা এসএসসি পাস লোক যদি দেশপ্রেমিক হয়, ভালোভাবে দেশ চালাইতে পারে, তাহলে একজন নোবেল লরিয়েট যদি দেশপ্রেমিক হয়, দেশটা আরো ভালো চলবে, তাই না? আমরা সেটা নিয়ে শুনতে, কিন্তু দেশপ্রেম প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন দেশপ্রেম। আপনার পাসপোর্ট 2টা, আপনার বউয়ের পাসপোর্ট 4টা, মেয়ের পাসপোর্ট 3টা, 3 দেশে, আপনি দেশের জন্য কাজ করবেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এখন সেফ এক্সিট চাই কেন? সাহস তাহলে দেশে তাইকা হিসাব দিয়ে যাবি। হ্যাঁ, সেফ এক্সিট তো দূরের কথা, এরা এখন শেখ হাসিনা, তাও তো শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশের সেনাবাহিনী পার করে দিয়ে আসছে। এরে যে কি করবে এই সে নিজেও জানে না, কি পরিণতি তার জন্য অপেক্ষা করতেছে। আর যদি বাংলাদেশে থাকে, ইতিহাস জানে না। হ্যাঁ, জানে ইতিহাস থেকেও শিক্ষা নেয় না। ওই গদিটা পেয়ে গেলে না, ওই যে বললাম, দেশপ্রেম যদি না থাকে, গদি পেয়ে গেলে আর ছাড়তে ইচ্ছা করে না, এটা মনে রাখবেন। কত নাম্বারের বলদ হলে বলে ওরে প্রশ্ন করা হয়েছে যে আমি আপনার দেশে যে চাঁদাবাজি বা ও যে লুটপাট হচ্ছে স্টেশনে বাজারে সব প্রকাশ্যে হচ্ছে, আপনার সরকার কি এগুলো দেখে না? ওই সরকারের দেখার চোখ নাই। ওরে লাথি মারা উচিত না তো ওই মুহূর্তে? লাথি মারা উচিত, চেয়ার থেকে লাথি দিয়ে নামানো উচিত না? এই কথা বলার পর আসলেই তার কি ওই সাংবাদিকের জায়গায় যদি আমি থাকতাম ওই ক্যামেরার সামনে, আমি তারা ঠাস করে ফেলাই দিতাম চেয়ার থেকে, তুই নাম, তোর জায়গায় কুত্তা বসায় দিব। হ্যাঁ, রাইট, তাও ভালো চলবো। শুনেন, যদি আপনার দেশপ্রেম থাকে, সদিচ্ছা থাকে, আপনি কম যোগ্যতা দিয়েও অনেক কিছু করতে পারবেন। যদি আপনার দেশপ্রেম না থাকে, মানুষের প্রতি দায়ভার, আচ্ছা তার তো দায়ভার নাই। আমি তো আবার বললাম, তার পাসপোর্ট বাংলাদেশি না, তার বউ বাংলাদেশি না, বউয়েরা বাংলাদেশি না, তার সন্তানেরা বাংলাদেশি না। ইভেন কেউ বলে যে 1970 দশকে ডক্টর ইউনূস খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, এমনকি সে মুসলমানও না, এটাও কেউ বলে। ঠিক আছে, এইভাবেই সে ফান্ড আনছিল। এই যে দেখেন না, গ্রামীণ ব্যাংকে এত লাভ হয়, আসলে বোকা, এত লাভ হয় নাই। আপনার ব্র্যাক ব্যাংক কিন্তু 18,000 কোটি টাকা লস খেয়েছিল, একটা ব্যাংক, এটা কি জানেন? তাহলে গ্রামীণ ব্যাংক হঠাৎ করে কিস্তি তুলে লাভ হইলো, ডালমে কুচ কালাই ফান্ড। ওই যে গল্প করে না যে আমি 1800 টাকা দিয়ে আমি গ্রামীণ ব্যাংক খুললাম, এগুলো ভুয়া কথা রে ভাই। 18 কোটি সরকারি প্রতিষ্ঠান, খোলা
আচ্ছা স্কুল এগুলো নাকি যে আমি প্রথমে হ্যাঁ শুরু করছি পরে এটা সরকারি হয়েছে এরকম কিছু? এগুলো সে এগুলো বুঝায় এই 1800 টাকার গল্প। তো ডক্টর ইউনূস এগুলো সব স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছে ওই মহিলা নাকি ওই ছাত্র আহত ছাত্র গেলে এই গল্প শোনায় গ্রামীণ ব্যাংক ইউনূস শুরু করছিল এই গল্প এদেরকে মুখস্থ করায়। শোনেন ডক্টর ইউনূস নিয়োগ দিয়েছে তার স্টাফ, নিয়োগ দিয়েছে তার কলিগ। আমরা কিন্তু অনেক উপদেষ্টাকে চিনি না, ক্যামেরায় দেখিও না, তো তারা যদি পালায় যায় আমরা চিনবো কি করে, ধরবো কি করে? না এরা তো পালাবেই, এরা পালাবেই। শুনেন এদের চিনেন না, চিনার দরকার নাই, সময় নষ্ট। সবগুলো হলো এনজিওর দোকানদার, এনজিওর দোকানদার। চোরে চোরে মাসুদ ভাই জানেনই তো, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আরেক চোরে শালি, সব এনজিওর চোরটারা একসাথে হয়েছে। আর 3টা নাবালক গেলমান রেখে দিছে, ঠিক আছে? এগুলো রেখে তারা দেশ পরিচালনা করতেছে তথাকথিত। এরা শুনেন 7-6 মাস হয়ে গেল তারা আর্মির পাহারা ছাড়া চলতে পারে না। বাই রোটেশন তারা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারা চলতেছে। এরা পুলিশ নিয়েও রাস্তায় চলতে পারবে না। আমি লিখে দিতে পারি 7 দিনের মধ্যে এরা মায়ের খাওয়া শুরু করবে, পাবলিক এদের মারবে, জুতা পেটা করবে। অলরেডি তো তাড়াতাড়ি লেগে গেছে, পাবলিক এদের জুতা মারবে। হ্যাঁ রাইট, আপনি ঠিক শোনা যায় কাহিনী, আসল খবর। আপনি আমি যা জানি না টেলিভিশন মোবাইল দেখা, তার চেয়ে বেশি খবর তারা জানে। আপনার সাথে একমত, আপনার সাথে একমত। আমি যে কথা বলি যে এই সরকার অবস্থা বেহাল, এটা কিন্তু আমি ওই রিকশাওয়ালা, তারপর শ্রমিক, কৃষক, সাধারণ দোকানদার তাদের কাছে ফোন করে আমি জানি। এটা কিন্তু আমি কিন্তু মেসেজ যে কোন দেশের রাষ্ট্র কি পরিস্থিতিতে আছে সেটা জানার জন্য ওই রাষ্ট্রের একদম নিম্ন শ্রেণীর কুলি, রিকশাওয়ালা, শ্রমজীবী তাদের মুখে জানা যায়, মানে তারা সঠিক খবর বলতে পারবে। ওই যে যেরকম আপনি বললেন আপনার ভাষায় কাজের বুয়া বলতে পারবে, সেরকম তারাও বলতে পারবে। অবশ্যই। শোনেন সিনেমা হল আছে না, সিনেমা কোন সিনেমা প্রডিউসার এবং নায়কও বলতে পারবে না এটা হিট হবে কিনা, কিন্তু সিনেমা হলের যে দারোয়ান থাকে না, সিকিউরিটি গার্ড, তারপর যে মাইকিং করে, পাবলিক করে, যে বক্তব্য দেয়, মানে ক্যানভাস করে সিনেমার গ্রামে, ওরা জানে কোন সিনেমাটা হিট হবে। আপনি কি তা জানেন? নায়কও জানেন না, চালক। আপনার এখানে সাউন্ডের সমস্যা হলো, ফোন আসছিল মনে হয়। তাহলে আগামী 7 দিন পরে শুরু হয়ে যাবে অ্যাকশন জনগণের। আপনার সাউন্ডে কি হলো? হ্যালো, ফোন আসছে? মোবাইলে ফোন আইসে আপনার এই যে লাইভের সাউন্ড সমস্যা করছে। তা আপনি ফ্রি থাকলে ইউটিউবে আসতে পারবেন, যদি আধা ঘন্টা পরে ফ্রি থাকেন, আমরা লাইভটা শেষ করে দেব এখানে। হ্যালো, সাউন্ডের তো সমস্যা হয়ে গেল। সাউন্ডের সমস্যা, একটু ভলিউম চাবিতে চাপ দেন। হ্যালো, আচ্ছা তাহলে লাইভটা শেষ করে দিচ্ছি। আজকে আর লাইভ বড় করব না, লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।